আচ্ছা, এটা তাপ চ্যাপ্টারের থার্ড ভিডিও। আগের দুটো চ্যাপ্টারে আমরা বেশ কিছুটা অংশ আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অবস্থার পরিবর্তন। স্বভাবতই প্রশ্ন জাগে যে কার অবস্থার পরিবর্তন? তো মনে রাখবে, পদার্থের অবস্থার পরিবর্তন। কীরকম দেখো, তোমরা অলরেডি জানো যে একটা পদার্থের তিন রকমের অবস্থা হতে পারে ইন জেনারেল। একটাকে বলা হয় কঠিন অবস্থা, একটাকে বলা হয় তরল অবস্থা, আর একটাকে বলা হয় গ্যাসীয় অবস্থা। তাহলে কঠিন, তরল এবং গ্যাস বা বাষ্প যা বলবে। তাহলে কঠিন কোনো একটা পদার্থের ইন জেনারেল বলছি মানে আরেকটা চতুর্থ অবস্থার কথাও অলরেডি নিশ্চয়ই নাম শুনেছো, প্লাজমা অবস্থা, যেটা এখানে আর আলোচনার মধ্যে আমি আনছি না। মূলত আমরা তিনটে দশা নিয়ে আলোচনা করব: কঠিন দশা, তরল দশা, বাষ্প দশা। এবং আমরা জানি খুব সহজে আমরা কোনো একটা পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যেতে পারি, তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় যেতে পারি। একই রকমভাবে আমি বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থা বা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় আসতে পারি। এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া, সেই জিনিসটাকে বলা হচ্ছে অবস্থার পরিবর্তন, বা এটাকে আরেকভাবে বলা হয় অবস্থান্তর। এটাকে বলা হয় অবস্থান্তর। তাহলে অবস্থান্তর কাকে বলে? যে পদার্থের যে কোনো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করাকে বা রূপান্তর করাকে বলা হচ্ছে অবস্থান্তর। সেটা কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে বাষ্প হতে পারে, আবার বাষ্প থেকে তরল হতে পারে, তরল থেকে কঠিন হতে পারে। তো খেয়াল করে দেখবে, যদি আমি কঠিন থেকে তরল যেতে চাই তাহলে আমাকে তাপ প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে কঠিন থেকে তরলে যেতে গেলে আমাকে তাপ প্রয়োগ করতে হবে। একই রকম ভাবে যদি আমাকে তরল থেকে বাষ্পে যেতে হয় তাহলেও আমাকে তাপ প্রয়োগ করতে হবে। আর যদি বাষ্প থেকে তরল যেতে হয় তাহলে তাপ নিষ্কাশন করতে হবে, আর এখানেও তোমাকে তাপ নিষ্কাশন করতে হবে। তার মানে সব পদ্ধতিগুলো কিন্তু একই রকমের নয়। অবস্থান্তর বললাম, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, তার উদাহরণ হিসেবেও বললাম। কিন্তু খেয়াল করলে দেখতে পাচ্ছি আমরা যে সব অবস্থার পরিবর্তনগুলো বা অবস্থান্তরগুলো একই রকমভাবে হবে না। কিছু কিছু অবস্থান্তর আছে যেখানে আমাকে তাপ প্রয়োগ করতে হচ্ছে, আর কিছু কিছু অবস্থান্তর হচ্ছে যেখানে আমাকে তাপটাকে নিষ্কাশন করতে হচ্ছে, তাপটাকে নিয়ে নিতে হচ্ছে, তাই না? তাহলে এই তাপ দেওয়া হবে কি তাপ নেওয়া হবে তার উপর ভিত্তি করে পদার্থের অবস্থান্তরকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় উচ্চ অবস্থান্তর, আরেকটাকে বলা হয় নিম্ন অবস্থান্তর। তাহলে উচ্চ অবস্থান্তর আর নিম্ন অবস্থান্তর। উচ্চ অবস্থান্তর কখন বলবো? যখন আমি তাপ প্রয়োগ করব, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে গেলে যদি আমাকে তাপ প্রয়োগ করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই অবস্থান্তরকে আমি বলবো উচ্চ অবস্থান্তর। উল্টোটা, যদি কোনো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে গেলে আমাকে তাপ বের করে নিতে হয়, তাপ নিষ্কাশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে অবস্থান্তর হয় তাকে আমরা বলবো নিম্ন অবস্থান্তর। তাহলে কোনটাকে উচ্চ অবস্থান্তর বলবো, কোনটাকে নিম্ন অবস্থান্তর বলবো, খুব পরিষ্কার বুঝতে পারছো? কঠিন থেকে তরল উচ্চ অবস্থান্তর, তরল থেকে বাষ্প উচ্চ অবস্থান্তর, বাষ্প থেকে তরল নিম্ন অবস্থান্তর, তরল থেকে কঠিন নিম্ন অবস্থান্তর। এই অবস্থান্তরগুলোর এক একটা নাম আছে, জানা আছে তোমার? যে কঠিন থেকে তরলে পরিণত করা, এই অবস্থান্তরটাকে বলা হয় গলন। তরল থেকে বাষ্পে পরিণত করা, এটাকে বলা হয় বাষ্পীভবন। তরল থেকে কঠিনে পরিণত করা, এটাকে বলা হয় কঠিনীভবন। আর বাষ্প থেকে তরলে পরিণত করা, সেটাকে বলা হয় ঘনীভবন। বোঝা গেল? তাহলে তোমাকে যদি উদাহরণ চাই তাহলে তুমি বলে দেবে যে গলন আর বাষ্পীভবন এই দুটো হচ্ছে উচ্চ অবস্থান্তরের উদাহরণ। সিমিলারলি তোমাকে যদি নিম্ন অবস্থান্তরের উদাহরণ চাই তাহলে কঠিনীভবন বা ঘনীভবন এই দুটো হচ্ছে নিম্ন অবস্থান্তরের উদাহরণ। ঠিক আছে? বেশ, এবার দেখো আমি একটা ব্যাপার আলোচনা করছি। উচ্চ অবস্থান্তর নিম্ন অবস্থান্তরে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
পরিবর্তনগুলো কিভাবে ঘটছে, তাপ প্রয়োগ করছো সেটা আমি বুঝতে পারছি। তো আমি ধরে নিলাম একদম একটা ঘটনার কথাই ভাবছি যে আমার কাছে সাপোজ খণ্ড বরফ আছে এবং সেই বরফ খণ্ডের উষ্ণতাটা বেশ খানিকটা কম। আমি ধরে নিলাম আমার কাছে সাপোজ যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক খণ্ড বরফ আছে। আমি কি করছি, সেই বরফ খণ্ডকে কন্টিনিউয়াসলি তাপ দিয়ে যাচ্ছি। আমার কাছে তাপের সোর্স আছে, কতটা তাপ যাচ্ছে আমি আপাতত এখানে আলোচনা করতে চাইছি না, আমি তাপ দিচ্ছি, কি ঘটনা ঘটছে সেটাকে আলোচনা করতে চাইছি। তাহলে -10 ডিগ্রির বরফকে আমি যদি তাপ দিতে থাকি, ক্রমাগত তাপ দিতে থাকি, ইনফাইনাইট সোর্স আছে আমার কাছে, তাহলে কি হবে, প্রথমেই কিন্তু বরফ গলতে শুরু করবে না। প্রথমেই বরফ গলতে শুরু করবে না। তাহলে কি হবে, তাপ দেওয়া মাত্র -10 ডিগ্রি উষ্ণতা আছে, তুমি যেটা তাপ দেবে এর উষ্ণতা বাড়তে থাকবে। মানে -10 থেকে আস্তে আস্তে -9, -8, -7, -6 এইভাবে উষ্ণতা বাড়তে থাকবে। এবং এক সময় কি হবে, -2, -1, 0 ডিগ্রি। তাহলে যতক্ষণ না 0 ডিগ্রি হবে এই -10 থেকে, ততক্ষণ পর্যন্ত একটুও বরফ কিন্তু গলবে না। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তুমি যে তাপ দিচ্ছ সেই তাপে কিন্তু বস্তুটা উষ্ণতা পরিবর্তন হচ্ছে, ঠিক? তাহলে এই অংশটার মধ্যে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন হচ্ছে। এবার এই 0 ডিগ্রির বরফটাকেও যদি আমি ক্রমাগত তাপ দিতে থাকি তাহলে কি ঘটনা ঘটবে দেখো। তুমি যদি বরফটাকে তাপ দিতে থাকো, 0 ডিগ্রির বরফ হতে হবে, যদি তাপ দিতে থাকো এবার কিন্তু বরফ গলতে শুরু করবে। তোমরা জানো, অলরেডি নিশ্চয়ই করেছো, যে প্রমাণ চাপে যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় বা কোনো কঠিন পদার্থ গলে তরল পদার্থে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলা হয়। এবং জলের ক্ষেত্রে গলনাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি। মানে 0 ডিগ্রিতে বরফ গলতে শুরু করে। তাহলে 0 ডিগ্রির বরফ ছিল, তাকে আমি আরো তাপ দিচ্ছি, তাহলে এক্সপেক্টেড বরফটা গলতে শুরু করবে। এবার এখানে মনে রাখবে, যতক্ষণ না বরফটা সম্পূর্ণরূপে গলছে, মনে করো তোমার কাছে 10 গ্রাম বরফ ছিল, ধাপে ধাপে বলছে, মনে করো প্রথমে 1 গ্রাম বরফ গললো, তাহলে 1 গ্রাম জল 9 গ্রাম বরফ, উষ্ণতা কিন্তু চেঞ্জ হবে না, তোমার টেম্পারেচার কত থাকবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। তারপরে মনে করো 2 গ্রাম জল হলো, 8 গ্রাম বরফ হলো, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। এভাবে কন্টিনিউয়াস চলতে থাকছে। মনে করো একটা সময় পর 5 গ্রাম জল 5 গ্রাম বরফ পাবো, তখনও কিন্তু টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তোমার কাছে ছিল 10 গ্রাম বরফ, তুমি তাপ দিলে, এদিকে আমি জলের পরিমাণ লিখলাম, এইদিকে আমি বরফের পরিমাণ লিখলাম, আইস। যখন জলের পরিমাণ 1 গ্রাম বরফ গলে গেল, 1 গ্রাম 9 গ্রাম 0 ডিগ্রি, 5 গ্রাম 0 ডিগ্রি। একটা সময় আসবে এখানে 9 গ্রাম বরফ গলে যাবে, 1 গ্রাম বরফ পড়ে থাকবে, তখনও কিন্তু দেখা গেল টেম্পারেচার 0 ডিগ্রি। যখন আমার পুরো বরফটা গলে গেল 10 গ্রাম, আর কোনো বরফ রইল না, তখনও পর্যন্ত 0 ডিগ্রি, ততক্ষণ পর্যন্ত 0 ডিগ্রি। অর্থাৎ যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে জলে পরিণত হলো, ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার পরিবর্তন হবে না। তাহলে ফাইনালি আমি কি অবস্থা পাবো, একটা নির্দিষ্ট সময় পর আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল পাবো। এবং এখানে যে তাপটা দিলাম, সেই তাপের ফলে তুমি দেখে নাও উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এই অংশটায় উষ্ণতার পরিবর্তন হবে না, শুধুমাত্র কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, অবস্থার পরিবর্তন এটার ক্ষেত্রে একটুও হয়নি। তাহলে প্রথম ধাপে অবস্থার পরিবর্তন হয়নি, উষ্ণতার পরিবর্তন হয়েছে। দ্বিতীয় ধাপে যতক্ষণ পর্যন্ত বরফ থেকে জল, খেয়াল রাখো এটা বরফ থেকে বরফ, তাহলে অবস্থার পরিবর্তন হয়নি, কঠিনই ছিল। এখানে বরফ থেকে জল যতক্ষণ হলো, টেম্পারেচার 0 ডিগ্রি থাকলো, তাহলে এই অংশটায় উষ্ণতার পরিবর্তন হয়নি, শুধুমাত্র অবস্থার পরিবর্তন। একই রকম ভাবে আমি যদি 0 ডিগ্রির জলকেও তাপ দিতে থাকি, তাহলে একটা সময় পর যতক্ষণ না 100 ডিগ্রির জল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অংশটায় উষ্ণতার পরিবর্তন হবে, অবস্থার কোনোভাবেই পরিবর্তন হবে না। মানে তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে 60 ডিগ্রি পর্যন্ত গরম করলাম, কিছু পরিমাণ জল বাষ্পে পরিণত হলো, কিছু পরিমাণ, এটা কোনোদিন হবে না। যতক্ষণ না 100 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, কোনোদিন জল বাষ্পে পরিণত হয় না। এবং সেই জন্য ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয় স্ফুটনাঙ্ক। এগুলো তুমি জানো, তাই আমি খুব সহজে বলতে পারছি। যেমন 0 ডিগ্রিটাকে বলা হচ্ছে গলনাঙ্ক।
তাহলে আমি 100 ডিগ্রির জল পেলাম। তুমি আরো তাপ দিয়ে যাচ্ছ, তাহলে একই রকম ভাবে একটা নির্দিষ্ট সময় পরে আমার কি পাবো, আমি পাবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প পেয়ে যাব। এবং এই স্টেপটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়নি, এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো গোটা ঘটনাটাকে, যে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না। যখন অবস্থার পরিবর্তন হচ্ছে না, উষ্ণতার পরিবর্তন হচ্ছে। আবার কিছু কিছু, যেমন এই স্টেটটা আর এই স্টেটটা, মানে তুমি বলতে পারো স্টেট 1 সাপোজ H1 পরিমাণ তাপ দিলাম, এই স্টেটটাই H2 পরিমাণ তাপ দিলাম, এটাই H3 পরিমাণ তাপ দিলাম, এটাই H4 পরিমাণ তাপ দিলাম। তাহলে চারটা স্টেটের মধ্যে দুটো স্টেট পেলাম, যেখানে H1 আর H3, এই দুটোতে আমি যে তাপটা দিচ্ছি সেই তাপের ফলে কেবলমাত্র আমি বলতে পারি উষ্ণতা পরিবর্তন হয়েছে, কিন্তু অবস্থা পরিবর্তন হয়নি। আর যখন আমি H2 পরিমাণ তাপ দিলাম বা H4 পরিমাণ তাপ দিলাম, তখন উষ্ণতা পরিবর্তন হয়নি, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে দুটো তাপ কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। তাহলে কিছু তাপ আছে যে তাপটা উষ্ণতার পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায় না। সেই তাপটাকে মনে রাখবে বলা হয় বোধগম্য তাপ। বোধগম্য তাপ অর্থাৎ এই তাপটাকে আমরা বুঝতে পারি, এই তাপটাকে, এই তাপের ফলে যে উষ্ণতার পরিবর্তন হয় সেটাকে আমরা থার্মোমিটারের সাহায্যে মাপতেও পারি। কিন্তু এই ধরনের তাপের ক্ষেত্রে কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এই ধরনের তাপকে একটা অন্য রকমের নাম দেওয়া হয়, এটাকে বলা হয় লীন তাপ। এবং এই তাপটাকে আমরা বুঝতে পারি না, তার কারণ হচ্ছে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। সেই জন্য লীন তাপটাকে থার্মোমিটারের সাহায্যে, যদিও তাপ থার্মোমিটারের সাহায্যে মাপাই যায় না সোজা কথায়, কিন্তু লীন তাপের যেটা প্রভাব সেটা কিন্তু থার্মোমিটারে তুমি কোনোদিন মেশার করতে পারো। এবং লীন তাপ কেন বলা হয়, তুমি মনে রাখবে লীন কথাটার মানে হচ্ছে নিহিত থাকা বা লুকায়িত, লুকিয়ে থাকা। লীন কথাটা ব্যবহার করা হয়, তা আবার বলছি লীন কথাটার মানে হচ্ছে লুকায়িত, লুকিয়ে থাকা। যখন লীন তাপ দেওয়া হয়, অবস্থার যখন পরিবর্তন হয়, তুমি মনে রাখবে পদার্থের আণবিক গঠন বা আণবিক বিন্যাসের পরিবর্তন হয়। মানে লীন তাপের ফলে তুমি বলতে পারো এই তাপের ফলে পদার্থের স্থিতিশক্তি পরিবর্তিত হয়। ওই যে বললাম না, পদার্থের আণবিক গঠনগত বা আণবিক বিন্যাসের পরিবর্তন হয়। তুমি অলরেডি কার্যক্ষমতা শক্তিতে বলেছো যে আণবিক অবস্থান, আণবিক গঠন বা বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তির পরিবর্তন হয়ে থাকে। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হয়, কিন্তু মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু গতিশক্তি কোনোভাবে পরিবর্তিত হয় না। তাহলে গতিশক্তি, এবার এটাও তোমরা জানো যে গতিশক্তি যদি পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন কোনোভাবেই হয় না, কারণ উষ্ণতার সঙ্গে গতিশক্তি সবসময় সমানুপাতিক। যেহেতু গতিশক্তির পরিবর্তন হয় না, সেই জন্য লীন তাপের ফলে কোনোদিন বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়। এবার যেহেতু গতিশক্তির পরিবর্তন হয় না, ধরে নেওয়া হয় যে লীন তাপটা শুধুমাত্র স্থিতিশক্তির মধ্যে আবদ্ধ থাকে, নিহিত থাকে। সেই জন্য এই তাপের ক্ষেত্রে আমরা লীন কথাটা ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, লীন তাপ ব্যাপারটাকে আমাকে আরেকটু ডিটেলস করতে হবে, যে তোমাকে তাহলে লীন তাপ যদি জিজ্ঞেস করে তুমি লীন তাপ বলতে কি বোঝো, তাহলে আমি কি লিখবো? তাহলে লীন তাপ ইংলিশে বলা হয় লেটেন্ট হিট, এবং এটাকে ইন জেনারেল ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কাকে লীন তাপ বলে বুঝবো? আমি বুঝতেই পারছি যে লীন তাপ হচ্ছে যে সেই তাপটা, যে তাপটা অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। কিন্তু এখানে আমার সবসময় মনে রাখবে লীন তাপের যখন আমি ডেফিনিশন দেবো, তখন একক ভরের কথাটা কিন্তু আসতে হবে। মানে যে কোনো বস্তুর যে কোনো অবস্থার কথা বলো না কেন, তোমাকে একক ভরের কথাটা আসতে হবে। তার মানে একক ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে লীন তাপ বলে। দেখো, খুব সিম্পল ডেফিনিশন। একক ভরের কোনো পদার্থে উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, নট নেসেসারি তাপ প্রয়োগ করতে হয়, তাপের নিষ্কাশনও হতে পারে। ওই যে বললাম ঘনীভবন, কঠিনীভবন, সেটাও তো অবস্থার পরিবর্তন।
তাহলে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের লিনতাপ বলে। হয়ে গেল? তাহলে একক ভরের বস্তু হলে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে লিনতাপ। তাহলে যদি m ভরের বস্তু হয় কি পরিমাণ তাপ লাগবে? m ইনটু l। তাহলে তুমি মনে রাখবে একটা বস্তুকে প্রদত্ত তাপ আমি h দিয়ে লিখেছি, তাহলে h ইকুয়াল টু হয়ে যাবে m ইনটু l। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি l ইকুয়াল টু h বাই m। ঠিক আছে? এটা কেন করলাম? তার কারণ হচ্ছে লিনতাপ একটা নতুন রাশি আমি যেহেতু জানলাম, তাহলে আপনাকে সেই রাশির একক মাত্রা এগুলো বের করতে হবে। আর একক মাত্রা বের করতে গেলে তোমাকে অবশ্যই একটা রাশিমালা জানা দরকার, তা নাহলে সেখান থেকে একক মাত্রা বের করাটা একটু কঠিন হয়ে পড়ে। তাহলে এখানে যদি তুমি সিজিএস পদ্ধতি করো, সিজিএস পদ্ধতি মুখস্থ করার দরকার নেই, তুমি খালি এই ফর্মুলাটা মনে রাখবে। এইচ মানে তাপ, তাপের একক কি সিজিএস পদ্ধতিতে? ক্যালোরি। এম, এম মানে মাস, তাহলে ক্যালোরি নিচে হচ্ছে গ্রাম, তাহলে এটাকে তুমি লিখতে পারো ক্যালোরি গ্রাম ইনভার্স। এটা হয়ে যাচ্ছে সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক। একই রকম ভাবে তুমি যদি এসআই পদ্ধতি করো তাহলে হবে জুল পার কেজি, তাহলে এসআই পদ্ধতিতে লিনতাপের একক হচ্ছে জুল পার কেজি। এবং তুমি যদি মাত্রা বের করতে চাও, উপরে হচ্ছে তাপ, তাপ মানে হচ্ছে শক্তি, শক্তি মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। নিচে কি মাস, তাহলে এম 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 কেটে গেল, তাহলে লিনতাপের মাত্রা হয়ে যাচ্ছে এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা কোনো মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট এইটা মনে রাখতে পারলে তোমার নিজে থেকেই কিন্তু করে নিতে পারবে। তাহলে এই গেল হচ্ছে লিনতাপ। এবং যত রকমের অবস্থার পরিবর্তন হবে প্রত্যেক ক্ষেত্রেই তোমার লিনতাপের ব্যাপার আছে। কীরকম? গলন হতে পারে, তাহলে গলনের জন্য লিনতাপ থাকবে। তোমার বাষ্পীভবন হতে পারে, তাহলে বাষ্পীভবনের লিনতাপ থাকে। তোমার ঘনীভবন হতে পারে, তাহলে ঘনীভবনের লিনতাপ থাকবে। তোমার কঠিনীভবন হতে পারে, তাহলে কঠিনীভবনেরও লিনতাপ থাকবে। তাহলে তুমি মনে রাখবে একটা পদার্থে 4 ধরনের লিনতাপ হতে পারে। আচ্ছা, এটাকে আমি ছবিটাকে এখন মুছছি না, এটা আমার কাজে লাগবে আপাতত আরেকটা আলোচনার ক্ষেত্রে, সেই জন্য এই পার্টটা আমি লিখে দিচ্ছি। তার আগে ছোট ছোট করে এই আলোচনাটা করে নিই যে 4 ধরনের লিনতাপ হতে পারে। 1 নম্বর হচ্ছে গলনের লিনতাপ, গলনের লিনতাপ। 2 নম্বর হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, মানে যতগুলো তোমার অবস্থার পরিবর্তন হয় সবগুলোরই লিনতাপ হতে পারে। নেক্সট ঘনীভবনের লিনতাপ, আর এটা হয়ে যাচ্ছে কঠিনীভবনের লিনতাপ। এবং সবগুলো কিন্তু পরিমাণটা আলাদা, মানে একটা বস্তুর গলনের যা লিনতাপ হবে তার বাষ্পীভবনের লিনতাপ কিন্তু সেম হবে না, হতে পারে না। তো তোমাকে কিন্তু সেপারেটলি এগুলোর ডেফিনিশন চাইতে পারে। তো এমন কিছু ব্যাপার নয়, গলনের যদি লিনতাপ চাই তাহলে তুমি কিভাবে বলবে? তুমি একটা জিনিস জানো যে লিনতাপ হচ্ছে উষ্ণতার পরিবর্তন ঘটাবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন। তাহলে যখন গলন হচ্ছে, গলনের সময় কি ধরনের অবস্থার পরিবর্তন হচ্ছে? কঠিন থেকে তরল। তাহলে গলনের যখন আমি লিনতাপ বলবো কি বলবো? যে এখানে একটা জিনিস মনে রাখবে, লিনতাপের ডেফিনিশনে বলা হয়নি যে প্রমাণ চাপের ব্যাপারটা কিন্তু চলে আসবে, কারণ চাপ পরিবর্তন হলেই উষ্ণতার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাকে কি বলতে হবে? যদি গলনের লিনতাপ বলে তুমি বলবে প্রমাণ চাপে। প্রমাণ চাপে কথাটা কিন্তু সবার ক্ষেত্রেই বলবে। কোনো কঠিন পদার্থে, তাহলে কঠিন পদার্থ থেকে শুরু করলাম, একক ভরের, একক ভর কথাটা লিনতাপেও ছিল, এটা আসতেই হবে। তাহলে প্রমাণ চাপে কোনো কঠিন পদার্থের একক ভরের উষ্ণতা স্থির রেখে, তাহলে উষ্ণতার পরিবর্তন করা যাবে না, উষ্ণতা স্থির রেখে তরল অবস্থায় পরিণত করতে, তরলে রূপান্তর করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই কঠিন পদার্থের গলনের লিনতাপ বলে। আবার বলছি, প্রমাণ চাপে কোনো কঠিন পদার্থের একক ভরে উষ্ণতা অপরিবর্তিত রেখে তরলে রূপান্তর করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের গলনের লিনতাপ বলে। তোমাকে বলে রাখি, বরফের ক্ষেত্রে বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আর যদি 80 ক্যালোরি পার গ্রাম, আচ্ছা এটাকে যদি জুল পার কেজিতে করতে চাও খুব সহজে করা যায়। আচ্ছা ওটা বলে দিই যে ক্যালোরি পার গ্রাম আছে মনে করো, তার মানে হচ্ছে 1 ক্যালোরি বাই 1 গ্রাম। আমি ট্রান্সফার করছি সিজিএস থেকে এসআই। আচ্ছা 1 ক্যালোরি সমান 4.2 জুল, আর 1 গ্রাম মানে 10 টু দি পাওয়ার -3 কেজি।
তাহলে এটা পড়ে থাকবে 4200 জুল পার কেজি। মানে 1 ক্যালোরি পার গ্রাম সমান 4200 জুল পার কেজি। তার মানে আমি এটা সিজিএস পদ্ধতি বললাম, এসআই পদ্ধতিতে কি হবে 4200 ইনটু 80 যা হয় জুল পার কেজি। এবার পরীক্ষায় প্রশ্ন থাকে যে বরফ গলনের লিনটা 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তখন স্পেসিফিক্যালি কঠিন বা তরল না বলে আমি বরফ আর জল বলবো। কি বলবো? প্রমাণ চাপে একক ভর বলবো না, সিজিএস বলে দিয়েছে। তাহলে 1 গ্রাম ভরের কোনো বরফ খণ্ডের উষ্ণতা অপরিবর্তিত রেখে 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। আবার বলছি, প্রমাণ চাপে 1 গ্রাম ভরের কোনো বরফ খণ্ডের উষ্ণতা অপরিবর্তিত রেখে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এবার বলি এসআই পদ্ধতিতে তুমি যদি ক্যালকুলেশন করো এটা আসবে প্রায় 336 ইনটু 10 টু দি পাওয়ার 3, মোটামুটি 336 ইনটু 10 টু দি পাওয়ার 3 জুল পার কেজি। এটাও কিন্তু তোমার প্রশ্ন থাকতে পারে। আমি এসআই পদ্ধতিও বলে দিই যে তোমাকে বললো বরফ গলনের লিনতাপ এত জুল পার কেজি বলতে কি বোঝো? তখন একই রকম হবে, প্রমাণ চাপে 1 কেজি ভরের কোনো বরফের উষ্ণতার পরিবর্তন না করে 1 কেজি ভরের জলে পরিণত করতে 336 ইনটু 10 টু দি পাওয়ার 3 জুল তাপের প্রয়োজন। যেটাই দিক না কেন তোমার কিন্তু ওই একই কথা হবে। তুমি প্রথমে বুঝে নেবে যে কোন পদার্থের বলেছে, তারপর প্রমাণ চাপে একক ভর, যদি কেজিতে বলে তাহলে কেজি, গ্রামে বললে গ্রাম। তাহলে সেখান থেকে যেমন 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জল 80 ক্যালোরি তাপ লাগবে, 1 কেজি বরফ থেকে 1 কেজি জল এই পরিমাণ তাপ লাগবে, যদি চাপটা স্থির রাখে আর উষ্ণতাটাকে স্থির রাখে। আচ্ছা, একই রকম ভাবে বাষ্পীভবনের লিনতাপ আসবে। বাষ্পীভবন মানে তরল থেকে বাষ্প। তাহলে আমি ডেফিনিশনটা জাস্ট একবার বলে দিই, সেম জিনিস, যে প্রমাণ চাপে কোনো একক ভরের তরল পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বাষ্পীভবনের লিনতাপ বলে। নেক্সট চলে এসো ঘনীভবন। ঘনীভবন মানে তুমি আগে ওটা ঠিক করে নেবে যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় আসছে। তাহলে এটা হচ্ছে বাষ্প থেকে তরল। তাহলে আবার একই কথা, প্রমাণ চাপে একক ভরের বাষ্পের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের বাষ্পীভবনের লিনতাপ বলে। একই রকম ভাবে কঠিনীভবন, তরল থেকে কঠিন। তাহলে প্রমাণ চাপে একক ভরের তরল থেকে একক ভরের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কঠিন পদার্থে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের কঠিনীভবনের লিনতাপ বলে। আর ওই টাইপের প্রশ্ন খুব আসতে পারে যে এটার ঘনীভবনের লিনতাপ এত বলতে কি বোঝো, এটার কঠিনীভবনের লিনতাপ এত বলতে কি বোঝো। তুমি একটা জিনিস মনে রাখবে, কঠিন থেকে তরল যে পরিমাণ তাপ লাগে তরল থেকে কঠিন একই পরিমাণ তাপ লাগে নিষ্কাশন করতে। তাহলে তুমি মনে রাখবে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, যেমন বরফের ক্ষেত্রে কঠিনীভবনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। একই রকম ভাবে বাষ্পীভবনের লিনতাপ হয়ে যাচ্ছে 537, প্রায় 540ও লেখা হয়, 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে সেক্ষেত্রে ঘনীভবনের লিনতাপ কিন্তু 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে? বেশ, এইগুলো নিয়ে আলোচনা তোমার হয়ে গেল। এবার আমি একটা লেখচিত্রের সাহায্যে গোটা ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করছি এবং ব্যাখ্যা করছি। কোনটাকে লেখচিত্রের সাহায্যে দেখাবো? এই যে আমি গোটা ব্যাপারটাকে দেখিয়েছি যে একটা নির্দিষ্ট পরিমাণ আমার কাছে বরফ আছে, সেই নির্দিষ্ট পরিমাণ বরফের উষ্ণতা -10 ডিগ্রি ছিল প্রথমে, সেটাকে আস্তে আস্তে জলে পরিণত করলাম, জল থেকে বাষ্পে পরিণত করলাম। এই গোটা ঘটনাটাকে আমি যদি গ্রাফের সাহায্যে প্লট করতে চাই তাহলে কীরকম আসে? আচ্ছা, গ্রাফ, একটা এক্স অক্ষ লাগবে, একটা ওয়াই অক্ষ লাগবে। তো এক্স অক্ষ বরাবর আমি প্লট করেছি টাইম, আমি লিখে দিই এটা সময়, আর এই বরাবর আমি প্লট করছি উষ্ণতা, টেম্পারেচার। প্রথমে আমি এই অবস্থাটা প্লট করতে চাইছি, মানে যেখানে আমি তাপ দিলে উষ্ণতার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে না। তো আমি একটা জিনিস মনে বলিনি যে H1 আর H3 এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হচ্ছে না, উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। যদি উষ্ণতার পরিবর্তন হয় তাহলে H এর ফর্মুলা হচ্ছে mST, আর যদি অবস্থার পরিবর্তন হয়, এটাও একটু মনে রেখো, যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাপের পরিমাণ যেটা হয় সেটা হচ্ছে m × L।
ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন হলে তাহলে সেক্ষেত্রে তাপটা হয়ে যাচ্ছে এমএসটি, আর যদি উষ্ণতার পরিবর্তন না হয় তাহলে তাপের পরিমাণ হচ্ছে mA। আচ্ছা বেশ, -10 থেকে শুরু করবো, তাহলে উষ্ণতা আমি ধরে নিলাম এটা -10। কিরকম ভাবে বাড়ছে? উষ্ণতা দেখতে চাইছি সমানুপাতিক হারে বাড়বে, যত তুমি তাপ দেবে তত সমানুপাতিক হারে বাড়বে। তাহলে প্রথম অবস্থাটা যদি আমি দেখাতে যাই তাহলে সেক্ষেত্রে এইভাবে তোমার বাড়বে, এবং তুমি বলতে পারো এই ও থেকে সাপোজ শুরু করলো, বা এ থেকেই শুরু করি, এ থেকে শুরু করলো নিয়ে সাপোজ বি বিন্দুতে পৌঁছাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে কি, এটা -10 ডিগ্রি বরফ ছিল, এখান থেকে 0 ডিগ্রির বরফে পৌঁছাবো। তাহলে এখানে সবটুকুই কিন্তু সলিড, আমি এস লিখলাম, এস মানে হচ্ছে কঠিন অবস্থা, পদার্থের কঠিন অবস্থা আছে। এবার দেখো এই অবস্থা, এটাই চলে যাবে, এই অবস্থাটাই কি হয়েছে দেখো, উষ্ণতার পরিবর্তন হয়নি, উষ্ণতার পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে উষ্ণতার পরিবর্তন হয়নি মানে কি, উষ্ণতার পরিবর্তন হয়নি মানে T ইকুয়াল টু কনস্ট্যান্ট, উষ্ণতা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার সেটার গ্রাফ কেমন হবে, উষ্ণতা কোন দিকে আছে, y অ্যাক্সিস, তাহলে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইকুয়াল টু কনস্ট্যান্ট গ্রাফ কেমন হয়, x অক্ষের সমান্তরাল। তাহলে এই অংশটাকে যদি আমি দেখাতে চাই এইভাবে x অক্ষের সমান্তরাল হবে, আমি বলতে পারি b থেকে c, এবং b থেকে c পর্যন্ত যেটা হলো আমার কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে। এই অংশে কঠিনও আছে মানে বরফ আছে, আবার আস্তে আস্তে জল, আমি ছোট করেছিলাম না 10 গ্রাম বরফ ধরেছিলাম, 1 গ্রাম জল হলো 9 গ্রাম বরফ থাকলো, 2 গ্রাম জল হলো 8 গ্রাম বরফ থাকলো, 5 গ্রাম জল হলো 5 গ্রাম। তাহলে যতক্ষণ পর্যন্ত এই অবস্থাটা চলতে থাকবে তোমার কিন্তু কঠিন অবস্থাও থাকবে, কিছু পরিমাণ বরফ থাকবে, কিছু পরিমাণ জল থাকবে। তাহলে এখানে সলিড প্লাস লিকুইড দুটো স্টেটই কিন্তু থাকছে। আচ্ছা আরেকটু ব্যাখ্যা করি, কিছুটা গ্রাফ আমার আঁকা হতো, আমি এটা মুছে দিচ্ছি। ব্যাখ্যাটা কিভাবে করছি দেখো, তোমাকে যদি গোটা গ্রাফটা আঁকতে বলে তাহলে গ্রাফ আঁকার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু ব্যাখ্যাও করতে হবে। যেমন দেখো প্রথমে বললাম এ বিন্দু, এ বিন্দুটা কি, আমি বলতে পারি এ বিন্দুটা হচ্ছে বস্তুটির প্রাথমিক উষ্ণতা নির্দেশ করে, রাইট। এটা -10 থেকে শুরু করেছিলাম সাপোজ, তাহলে এ হচ্ছে প্রাথমিক উষ্ণতা হলো। এবি, এবি অংশে কি হয়েছে, এবি অংশে উষ্ণতার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে এবি অংশে উষ্ণতার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে এবি অংশে যেটা এইচ লাগবে সেই এইচটার ফর্মুলা হয়ে যাচ্ছে এমএসটি, এই সবই লিখে দিলাম। তো এই ক্ষেত্রে তাপটাকে কি বলা হয়, বোধগম্যতা, হয়ে গেল। আচ্ছা এবার সি বিন্দুতে তোমার পৌঁছে গেল, স্ট্রেট লাইন, এটা হলো সি বিন্দু। এবার কি হচ্ছে, 0 ডিগ্রির জল থেকে 100 ডিগ্রির জল হচ্ছে, মানে কি উষ্ণতা বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়বে, কেমন ভাবে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে যত তাপ দেবো। তাহলে এই অংশটাতেও কিন্তু তোমার উষ্ণতা বাড়বে। এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই উষ্ণতাটা, যে উষ্ণতা মানে বি এর করসপন্ডিং, সেই উষ্ণতায় কি হচ্ছে, গলন শুরু হচ্ছে। তাহলে আমি বলতে পারি বি বিন্দুর যেটা উষ্ণতা, সেই উষ্ণতাটা হয়ে যাচ্ছে মেল্টিং পয়েন্ট, ওটাকে আমি বলতে পারি গলনাঙ্ক। তাহলে বি বিন্দুটা হয়ে যাচ্ছে, আমাকে কি নির্দেশ করছে, বি বিন্দুতে যেটা উষ্ণতা সেটা পদার্থের গলনাঙ্ক রিপ্রেজেন্ট করছে। এবং বি থেকে সি পর্যন্ত ওই অংশটাই, বি থেকে সি অংশটাই কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হবে না, এই অংশটাই শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। তাহলে এই অংশটাই যে তাপটা লাগবে সেই তাপের ফর্মুলা কি হবে, এম ইনটু এল। এবং এক্ষেত্রে এই তাপটাকে কি বলা হয়, এই তাপটাকে বলা হয় লিন তাপ, যদি আমি একক ভরের বস্তুর কথা কল্পনা করি। বোঝা গেছে? আচ্ছা তাহলে সি থেকে, আচ্ছা বি থেকে সি হয়ে গেল, লিন তাপ হয়ে গেল। সি বিন্দুতে কিন্তু কি হলো, সি বিন্দুতে গলন প্রক্রিয়াটা সম্পন্ন হলো, গলন প্রক্রিয়াটা কমপ্লিট হলো, বা বলতে পারো গলন প্রক্রিয়াটা থেমে গেল। এবং সি বিন্দুতেও কিন্তু বস্তুর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে। এরপর থেকে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, মানে তুমি বলতে পারো সিডি অংশ, সিডি অংশে কি হচ্ছে, সিডি অংশে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অবস্থার কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। যেহেতু উষ্ণতার বৃদ্ধি হচ্ছে, তাহলে এক্ষেত্রে তাপের ফর্মুলা হয়ে যাচ্ছে এইচ ইকুয়াল টু আবার এমএসটি। অঙ্ক করবো কিন্তু লাগবে এগুলো, যে অংশে উষ্ণতার পরিবর্তন হচ্ছে সেই অংশের ফর্মুলা এইচ ইকুয়াল টু এমএসটি, যে অংশে তাপের পরিবর্তন হচ্ছে সেই অংশের ফর্মুলা এম ইনটু এল।
তাহলে সিডি অংশেও কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়েছে। তাহলে এমএসটি এবং এক্ষেত্রে যে তাপটা, সেই তাপটাকে বলা হয় বোধগম্য তাপ। ঠিক আছে, এবার দেখো ডি বিন্দু। ডি বিন্দু থেকে যখনই আমি তাপ দিচ্ছি, জল কিন্তু এবার বাষ্পে পরিণত হচ্ছে। কারণ এখানে আমি বলতে পারি ডি বিন্দুর যেটা উষ্ণতা সেটাকে বলা হয় ভ্যাপারাইজিং টেম্পারেচার, মানে স্ফুটনাঙ্ক। তাহলে যখন ডি বিন্দু আমি বলতে পারি ডি বিন্দুতে স্ফুটন শুরু হয় এবং ডি বিন্দুর করসপন্ডিং টেম্পারেচারকে বলা হয় স্ফুটনাঙ্ক। এবং ডি থেকে আমি বলতে পারি বেশ কিছুটা সময় পর্যন্ত উষ্ণতার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে। আচ্ছা, এই অংশটাই কিন্তু গোটাটাই লিকুইড থাকছে, কোনোভাবে আর অন্য কিছু থাকছে না, 0 ডিগ্রির জল থেকে 100 ডিগ্রি জল। এবার ডি থেকে যখন ইতে আসছে তখন কিন্তু আবার অবস্থার পরিবর্তন হচ্ছে। তুমি বলতে পারো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ই বিন্দুতে সাপোজ, আচ্ছা ডিই অংশে কি হচ্ছে, উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাপটাকে আমি লিখব এম ইনটু এল, এবং এক্ষেত্রে এই তাপটাকে বলা হয় লিন তাপ। ঠিক আছে, আচ্ছা এরপরেও যদি তুমি উষ্ণতা বাড়াও তাহলে বস্তুর উষ্ণতা বাড়বে। আর আমার দেখার দরকার নেই, মানে এবং বাড়াটা এইভাবেই সরল রৈখিক পথে উষ্ণতাটা বাড়তে থাকে, সমানুপাতিক হারে দেখতে পাবে। তাহলে গোটা গ্রাফটা দেখতে লাগবে এরকম, এবং ফাইনাল স্টেপ আমি বলতে পারি এখানে গোটাটাই জি, মানে গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, এই হয়ে গেল তোমার সমস্ত গ্রাফটা। জিনিসটা বুঝে রাখবে, মুখস্থ করার দরকার নেই, ধাপগুলো কিভাবে হচ্ছে তুমি যদি গ্রাফটা বুঝতে পারো বাকিটা তুমি দেখবে নিজেই লিখতে পারছো। বেশ, তাহলে অবস্থার পরিবর্তন সম্পর্কে মোটামুটি ডিটেলস আলোচনা হলো। এবার তোমার কিছু নানা ধরনের প্রশ্ন থাকে, টিপিক্যাল নানা প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটু একটু করে আলোচনা করে যাই। আচ্ছা, যেমন মনে করো এটা খুব কমন প্রশ্ন থাকে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আছে আর তোমার কাছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছে। ঠিক, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছে, তাই না? এবার বলছে, প্রশ্ন দিয়েছে কোনটা বেশি ঠান্ডা লাগবে। তোমার তো 0 ডিগ্রি, দুটোরই টেম্পারেচার 0 ডিগ্রি, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো যে আমি জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে 1 গ্রাম বরফ ধরে নিলাম, দুটোই। তাহলে এই বরফ থেকে এই জলে যেতে গেলে কি করতে হবে, 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে কোনটাই তাপ বেশি আছে? আমি যদি বলি 0 ডিগ্রির বরফ, সেটাতে যদি x ক্যালোরি তাপ থাকে, তাহলে এটাতে তোমার কি পরিমাণ তাপ থাকবে, x প্লাস 80 ক্যালোরি তাপ থাকবে। বোঝা গেল? আমার বরফ তার টেম্পারেচারও 0 ডিগ্রি, জলের টেম্পারেচার সেটাও 0 ডিগ্রি, দুটোরই টেম্পারেচার সেম, তাই না? কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে 0 ডিগ্রির 1 গ্রাম বরফ যদি হয়, তাকে আমাকে 80 ক্যালোরি তাপ দিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল পাবে। তাহলে দুটোর টেম্পারেচার সেম হলেও দুটোর হিট কিন্তু সেম না, মানে এটাতে যে পরিমাণ হিট আছে আর এটাতে যে পরিমাণ হিট আছে সমান নয়। 0 ডিগ্রির বরফ আমি 1 গ্রামই ধরছি, সেখানে যদি 1 গ্রাম না ধরলে এটা লেখা যাবে না, x ক্যালোরি তাপ থাকে, তাহলে 0 ডিগ্রির যেটা জল তাতে কিন্তু x প্লাস 80 ক্যালোরি তাপ লাগবে। তাই অনেক সময় বলা হয়, মানে এভাবে ব্যাখ্যা চাওয়া হয় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফটা কিন্তু অনেক বেশি ঠান্ডা, যদিও টেম্পারেচারের ফিলিং থেকে তোমার দুটো সেম মনে হওয়া উচিত। মানে এটার মানে তোমাকে বুঝতে হবে যে 0 ডিগ্রির বরফে অনেক কম তাপ আছে কার থেকে, 0 ডিগ্রির জলের থেকে। একই রকম ভাবে একটা কমন প্রশ্ন থাকে যে তোমার কাছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছে, 1 গ্রামের কথাই ভাবছি, তাহলে আমার ক্যালকুলেশন মানে বোঝাতে সুবিধা, যদিও 1 গ্রাম জল বলে খুবই অল্প পরিমাণ, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প আছে, দুটোর খালি অবস্থা আলাদা কিন্তু টেম্পারেচার সেম। কিন্তু খুব বাস্তব কথা বলছি যে এটা যতটা তোমার, আমি হাত দিতে বলছি না, যদি এটাতে হাত দাও গরম লাগবে, এটাতে হাত দাও গরম লাগবে, কিন্তু এটাতে তোমার হাতটা বেশি পুড়বে, তোমার ফিলিংসটা আরো বেদনাদায়ক হবে। কেন? সেই একই ব্যাপার, এটা 100 ডিগ্রির জল, এটা বাষ্প, যেহেতু অবস্থা আলাদা, তোমাকে মনে রাখতে হবে যদি 1 গ্রাম হয় তাহলে আরো 537 ক্যালোরি তাপ যদি আমি দিই তবে আমি বাষ্পে পৌঁছাবো। আমরা একই রকম ভাবে বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার তাপ যদি x ক্যালোরি হয়
তাহলে এখানে যে তাপ থাকবে তার পরিমাণ হচ্ছে x প্লাস 537 এবং অবভিয়াসলি H2 is greater than H1। এটা আমি 1 গ্রামের জন্য বললাম, যদি 10 গ্রাম হয় তাহলে তাপের পরিমাণ কত হবে ইনটু 10। যদি 100 গ্রাম জল বলি তাহলে ইনটু 100। তার মানে 100 গ্রাম এই বাষ্পের কথা যখন ভাববো তখন কিন্তু সেই বাষ্প অনেক বেশি তাপ ধরে রাখে এবং সেই তাপটা কি হবে আমার হাতটাকে অনেক বেশি পুড়িয়ে দেবে। এই টাইপের প্রশ্ন কিন্তু কমন, তোমাকে কিন্তু একই রকম বলে রাখি, বুদ্ধি করে গোটা ব্যাপারটাকে আনতে হবে। আমি দুটো উদাহরণই, এই দুটো উদাহরণই মেনলি পরীক্ষায় আসে, তুমি মাথায় খেয়াল রেখো গোটা ব্যাপারটা কি হচ্ছে, বাকিটা তুমি নিজে লিখে নিতে পারবে। আচ্ছা বেশ, নেক্সট এই টাইপের প্রশ্ন থাকে যে আমার কাছে সাপোজ বেশ কিছুটা পরিমাণ বরফ আছে। এই সাপোজ আমার কাছে বেশ কিছুটা, পুরোটাই বরফ কিন্তু এই বেশ কিছুটা পরিমাণ বরফ আছে। আমি এমন ব্যবস্থা করেছি এই মাঝখানে কিছু পরিমাণ গর্ত করা হয়েছে। বরফ এটা যেটা আছে সেটা হচ্ছে বরফ। আমি ধরে নিলাম বরফের 0 ডিগ্রি ধরলাম, আর 0 ডিগ্রি থেকে কম হতে পারে। আমি ধরলাম 0 ডিগ্রি বরফ আছে। এবার প্রশ্ন দিয়েছে যে আমি এই মাঝখানের অংশটা জল দিয়ে ভর্তি করে দিলাম। অবভিয়াসলি এটা হচ্ছে জল। জলের টেম্পারেচার নট নেসেসারি 0 ডিগ্রি, 10 ডিগ্রি, সাপোজ 10 ডিগ্রি। 10 ডিগ্রিটা বলে দেওয়া থাকবে না। প্রশ্ন হচ্ছে যে এই পরিমাণ এই জলটা কি বরফ হয়ে যাবে? প্রশ্ন আশা করছি বোঝা গেছে। আমার কাছে এক খণ্ড বরফ আছে, সেই বরফের মধ্যে কিছু পরিমাণ গর্ত আছে, বরফটার টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেওয়া আছে, আর এখানে আমি বেশ কিছু পরিমাণ জল ঢেলে দিলাম, সাপোজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে কি ঘটনা ঘটবে? ওই জলটা কি বরফে পরিণত হবে? কিভাবে ব্যাখ্যা করব? যে দুটো টেম্পারেচার আলাদা। আমরা ক্যালোরিমিতির মূলনীতি পড়েছি যে দুটো বস্তুকে, দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে আমি যদি পরস্পর সংস্পর্শে আনি, সাপোজ এটা 50 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, তাহলে কি হয়? উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপ স্থানান্তরিত হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আনটিল দে অ্যাটেইন সেম টেম্পারেচার, উভয় বস্তুর উষ্ণতা সমান। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, জল তাপ দেবে, তাই তো? জল তাপ দেবে, এই তাপ দিচ্ছে, আর বরফ তাপ নিতে থাকবে। এবং সেই তাপের প্রভাবে কি হবে? বরফ তাপ নিচ্ছে, জল তাপ দিচ্ছে, কি হবে? কিছু পরিমাণ বরফ গলবে এক্সপেক্টেড, কিছু পরিমাণ বরফ কিন্তু গলবে। এবার কিছু পরিমাণ বরফ গলার পর, সাপোজ কিছু পরিমাণ বরফ এখানে গলে গেল, তাপ দিচ্ছে, জল যে তাপ দিল তাতে বরফটা বেশ কিছুটা পরিমাণ গলে গেল, এই কমে গেল, এই মনে করো বরফটা গলে এই অবস্থা হয়ে গেল। তাহলে এই অবস্থায় আসার পর কি হয়েছে? এটা টেম্পারেচার তাহলে আস্তে আস্তে 0 ডিগ্রি হয়ে গেল, তাই তো? যতক্ষণ না পর্যন্ত উষ্ণতা সমান নয় হয়, কারণ একটা সময় তো আসবে যখন এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, এবং দুটোকে এই অবস্থায় টাচ করলে কি হবে? দুটোর মধ্যে কোনো তাপ বিনিময় হবে না। তাহলে যখন কিছু পরিমাণ তাপ আদান প্রদান হয়ে গেল, কিছু পরিমাণ বরফ গলে গেল, বাট আফটার এ সার্টেন ইন্টারভাল অফ টাইম, কিছু সময় পর জল এবং বরফের উষ্ণতা সেম হয়ে যাবে। আর যদি উষ্ণতা সেম হয়ে যায় তাহলে এদের মধ্যে আর কিন্তু তাপের আদান প্রদান যেটা হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে তাপের আদান প্রদান যদি বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? জলটাকে বরফে পরিণত করতে গেলে কি করতে হবে? জল থেকে 80 ক্যালোরি তাপ নিতে হবে। তাহলে বরফ যদি 80 ক্যালোরি তাপ নিয়ে নিতে পারে, তবে সে 1 গ্রাম বরফের কথা বলছি, বেশি পরিমাণ বরফ হলে বেশি পরিমাণ যদি নিতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই জলটা বরফে পরিণত হওয়া সম্ভব। কিন্তু এখানে কি হচ্ছে? একটা নির্দিষ্ট টাইম পর 0 ডিগ্রি 0 ডিগ্রি দুটো টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে, এবং দুটো টেম্পারেচার যেহেতু সেম হয়ে যাচ্ছে তাদের মধ্যে তাপের বিনিময় আর হবে না, সুতরাং বরফ সেই 80 ক্যালোরি তাপ জল থেকে নিতে পারবে না। ঠিক আছে? মানে তাহলে সেক্ষেত্রে কি হবে? যেহেতু 80 ক্যালোরি তাপ নিতে পারছে না, তাহলে জলটা 0 ডিগ্রির জলে পরিণত হবে, কিন্তু কখনোই বরফে বুঝা গেছে? তাহলে ওইভাবে বরফ খণ্ডর মধ্যে গর্ত করে দিলেও ওই মাঝখানে যে জলটা রাখবো সেই জলটা কখনোই বরফে পরিণত হবে না। বেশ, এবার তোমার প্রশ্ন থাকে, এরকম প্রশ্ন থাকে যে স্নান করার পর আমাদের ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, হয় ঠিক? চান করার পর যতই ভালো করে গা মুছে নি, কি হয়? গায়ে কিছু পরিমাণ জলের ফোঁটা
আমাদের গায়ে লেগেই থাকে। এবার সেই যে জলের ফোঁটা থাকে অল্প পরিমাণ জল, তাহলে সেই পরিমাণ জলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা খুব সহজে হয়ে যায়। ঠিক আছে, একটা খানিকটা পরিমাণ জলকে যদি রেখে দাও নিজে থেকেই বাষ্পায়ন হয়। ঘরের মেঝে যদি মুছে দাও, মেঝেটা মুছে দেওয়ার পর ফ্যান চালাতে দেখবে জলটা আর নেই, এইটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। মানে সাধারণ উষ্ণতাতেই 100 ডিগ্রি যাওয়ার দরকার নেই, সাধারণ উষ্ণতাতেই কিন্তু আমাদের কি হয়, জল কিছুটা পরিমাণ বাষ্পায়িত বলছি, বাষ্পীভবন প্রক্রিয়ার কথা বলেছিলাম। যদিও আমাদের এত ডিটেলস দরকার নেই, আমি জানি না আগে ছিল কিনা, 9-এ তো নেই। বাষ্পীভবনকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় বাষ্পায়ন আর একটাকে বলা হয় স্ফুটন। এই যে স্ফুটন প্রক্রিয়া বললাম, সেটার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার দরকার হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড না হলে জল ফোটে না। কিন্তু বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হতে পারে। মানে আমাদের, তুমি একটা জিনিস খেয়াল করবে, ঘরের কি হয় যখন মোচা হয় দেখবে মেঝেটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয়ে যাওয়ার কারণ হচ্ছে, তুমি সবসময় মনে রাখবে যে ওই জলটা বাষ্পায়িত হয়ে যায়, বাষ্পায়ন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়ে যায়। ঠিক আছে, এই যখন সে বাষ্পীভূত হচ্ছে, তার মানে কি আমি বলতে পারি জল থেকে বাষ্প হচ্ছে। তাহলে জল থেকে যদি বাষ্প হয় তাহলে লিনতাপ লাগবে, জল থেকে বাষ্পে পরিণত করতে গেলে আমার লিনতাপ লাগবে। সে লিনতাপটা সে পাবে কোত্থেকে? সে লিনতাপটা সে মেঝে থেকে নিয়ে নেবে। যেহেতু লিনতাপটা মেঝে থেকে নিয়ে নেয়, সেই জন্য মেঝেটা ঠান্ডা হয়ে যায়। একই রকম ভাবে ওই যে বললো স্নান করার পর ঠান্ডা লাগে কেন, শরীরে যে জলটা লেগে থাকে সেই জলটা খুব সহজে বাষ্পায়িত হয়, স্ফুটন হয় না কিন্তু বাষ্পায়িত হয়। এবার সেই বাষ্পায়িত হয় মানে কি, জলীয় বাষ্প রূপে বায়ুতে মিশে যায়। তাহলে যখন বাষ্পায়িত হয় তার মানে কি জল থেকে বাষ্প হয়েছে, তার মানে কি লিনতাপ লাগবে। সেই লিনতাপটা সে কোত্থেকে পায়? সেই লিনতাপটা শরীর থেকে পায়। সেই জন্য আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। জ্বর হলে মাথায় জলপটি দেওয়া হয়, এবং জলপটি দিয়ে দেখবে হাওয়া করা হয়। মাথায় জলপটি দেওয়া হলো, এবার তুমি হাওয়া করছো মানে কি, সেই জলটাকে তুমি বাষ্পায়িত করার চেষ্টা করছো, স্ফুটন নয় কিন্তু বাষ্পায়িত করার চেষ্টা করছো। তার মানে জল বাষ্পে পরিণত হবে। এবার জল বাষ্পে পরিণত হবে মানে কি লিনতাপ লাগবে। সে লিনতাপটা কোত্থেকে সংগ্রহ করবে? যেখানে তুমি জলটা অ্যাপ্লাই করছো কপালে, তাহলে কপাল থেকে সে তাপ নেবার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে উষ্ণতা কমে যাবার সম্ভাবনা থাকে, সেই জন্য মাথায় জল পড়ে দেওয়া। তেমনি দেখবে এক ফোঁটা স্পিরিট বা ইথার বা ইঞ্জেকশন দেওয়ার আগে দেখবে একটা ঘষে দেয়, দেখবে জায়গাটা খুব ঠান্ডা লাগে। অ্যাকচুয়ালি সেটা থাকে স্পিরিট জাতীয় পদার্থ। যে কোনো স্পিরিট জাতীয় পদার্থ তোমার হাতে যদি পড়ে যায় তাহলে তোমার ঠান্ডা লাগে। কেন? তার কারণ হচ্ছে স্পিরিট জাতীয় পদার্থ হচ্ছে উদ্বায়ী পদার্থ, মানে খুব সহজে সে তরল থেকে বাষ্পীভূত হতে পারে। তাহলে যখন তোমার হাতে পড়লো, হাতে পড়া মাত্র সে বাষ্পায়িত হতে চাইছে। তাহলে বাষ্পায়িত হওয়ার জন্য কি লাগবে? মানে জল তরল থেকে বাষ্প হচ্ছে, তাহলে লিনতাপ লাগবে। লিনতাপ থেকে নেবে তোমার হাত থেকে। সে তোমার হাতের যে অংশে তোমার স্পিরিট ঢেলেছ সেই অংশটা কিন্তু তোমার ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, বেশ। আরো দুটো প্রশ্ন আলোচনা করি। যেমন দেখবে বর্ষাকালে জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে, শীতকালে খুব সহজে শুকিয়ে যায়। যদিও শীতকালের টেম্পারেচার অনেক কম। তাহলে ব্যাপারটা কি ঘটে? বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে। বর্ষাকাল আর শীতকাল তুমি মনে রাখবে, মনে রাখার কিছু নেই, তোমরা জানো যে বর্ষাকালে জলীয় বাষ্প অতিরিক্ত বেশি থাকে, কিন্তু শীতকালের বায়ুতে কিন্তু খুব শুষ্ক জলীয় বাষ্প থাকে না। কারণ এখানে অলরেডি জলীয় বাষ্প আছে। যদি জলীয় বাষ্প বেশি থাকে মানে কি, জলকে বাষ্পে পরিণত করা কঠিন, মানে বাষ্পায়নের হার কমে যাবে। মানে বায়ুতে তো অলরেডি জলীয় বাষ্প ঠিক করছে, জলের কণা ঠিক করছে। তাহলে সেখানে সেই জলটা জলীয় বাষ্পে, যে জামা কাপড়ে যে ভিজে জামা কাপড়ের জলটা আছে, সেই জলটা বায়ুতে যাবার জায়গা নেই, পুরো বায়ুটা জলে ভর্তি, তাই তো? সেই জন্য সময় লাগে বা শুকাতে চাই না। তো শীতকালে কি, শীতকালে তো বায়ুতে জলীয় বাষ্প নেই, শুষ্ক বায়ু। তাহলে সেক্ষেত্রে কি হবে, জামা কাপড়ের মধ্যে যে জল আছে, জলের কণা আছে, সে সহজেই বাষ্পায়িত হয়ে বাতাসে মিশে যায়। তাহলে শীতকালে তোমার বাষ্পায়নের হারটা তাড়াতাড়ি হয়, সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়েছে যে একটা কাঁচের গ্লাস, এখানে আমি এক খণ্ড বা বেশ কিছুটা পরিমাণ বরফ রেখে দিলাম। কি হয়, কাঁচের গ্লাসের গায়ে দেখবে ছোট 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 জল বিন্দু জমা হচ্ছে।
আর কিছু না কিন্তু, মানে আমি কোনো আর কিছু দিইনি, শুধু 1 খণ্ড বরফ রেখে দিয়েছি। কেন? তার কারণ হচ্ছে যখনই বরফ রাখবো গ্লাসের গোটা বডিটা ঠান্ডা হয়ে যাবে এবং যথেষ্ট পরিমাণ ঠান্ডা হবে। আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা যদি 27 ডিগ্রি হয়, ও কিন্তু 0 ডিগ্রি। এর ফলে এই গ্লাসের আশেপাশে যে জলীয় বাষ্পের কণা আছে, সেই জলীয় বাষ্পের কণাগুলো কি হবে, ওই তাপটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি অনেকটা, সেই তাপটাকে সেই তাপটাকে বর্জন করবে। বর্জন করে কি হবে, জলীয় বাষ্পটা জলে পরিণত হবে। সেই যে জলীয় বাষ্প জলে পরিণত হবে, সেই জলীয় বাষ্পটা কি করবে, এই পাত্রের গায়ে বা গ্লাসের গায়ে আস্তে আস্তে। আবার বলছি, বায়ুতে প্রচুর জলীয় বাষ্পের কণা আছে, আমি রাখলাম, টেম্পারেচারের একটা ডিফারেন্স হয়ে গেছে 10 ডিগ্রি, আর জলীয় বাষ্পটা আছে সাপোজ 27 ডিগ্রি, ইন জেনারেল বলছি। তাহলে সেক্ষেত্রে একটা তাপের বিনিময় হয়ে যাবে, এবং সেই তাপের বিনিময় কি হবে, তাপের বর্জন করার ফলে জলীয় বাষ্প যে তাপটা বর্জন করবে, সেই বর্জন করার ফলে জলীয় বাষ্পটা জলে পরিণত হয়ে যাবে। এতটা পরিমাণ টেম্পারেচার ডিফারেন্স থাকবে ইন জেনারেল। তাহলে কি হবে, সেই জলীয় বাষ্পটা যেহেতু জলে পরিণত হয়ে যাবে, কোথায়, গ্লাসটাকে প্রথমে মাধ্যম হিসেবে পাবে, সেই গ্লাসের গায়ে জমা হতে চাইবে। এর ফলে কি হয়, গ্লাসের গায়ে আস্তে আস্তে জলের কণা জমা হতে থাকে। ঠিক আছে, গোটা ব্যাপারটা ভালো করে পড়বে, মুখস্থ নয়, আগে জিনিসটা বুঝবে, বুঝে তারপর তুমি গোটা ব্যাপারটাকে তৈরি করবে।